আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। তো এই অধ্যায়ের একটি অঙ্ক, অর্থাৎ আমরা 7 অধ্যায় থেকে একটি অঙ্ক করবো আজকে। তো এর পূর্বেরগুলো তোমাদেরকে আমি দিয়ে ফেলছি, তো সেগুলো তোমরা হয়তো বা দেখে নিয়েছো। তো এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখবে, তাহলে আশা করি তোমার পরীক্ষায় কোনো সমস্যাই হবে না। চলো শুরু করি আমাদের আজকের অঙ্কটি। জনাব কাজল একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাবের বইগুলো যথাযথভাবে সংরক্ষণ করেন না। তার হিসাবের এখানে সম্পন্ন হবে না, এটা হবে সম্পদ ও দায়সমূহ। তো মনে রাখবা যে তোমার 1 জানুয়ারি 2018 এটা হচ্ছে মূলত ব্যবসাটা শুরু করছিল এই তারিখে, আর 31 ডিসেম্বর 2018 এখানে যে তার ব্যবসাটা সমাপ্ত হয়েছিল। তো আশা করি বুঝতে পেরেছ। তো এর মধ্যে কিছু এন্ট্রি তারা দিয়ে দিয়েছে, যেমন ধরো নগদ তহবিল 6,000 টাকা, 10,000 টাকা। ব্যাংক জমার উদ্দিত হচ্ছে তোমার বছরের শুরুতে ছিল 30,000 টাকা এবং বছর শেষ হচ্ছে তোমার 40,000 টাকা। মজুদ পণ্য এখানে হচ্ছে 60,000 টাকা, আর বছর শেষে দাঁড়ায় সেটা 80,000 টাকা। প্রাপ্য হিসাব ছিল, তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো ছিল তোমার 50,000 টাকা, যেটা বছর শেষে দাঁড়াইছে কত 70,000 টাকা। প্রদয় হিসাব ছিল 35,000 টাকা, আর বছর শেষে সেটা দাঁড়াইছে তোমার 30,000 টাকা। তো আসবাবপত্র হচ্ছে তোমার 20,000 টাকা, আর বছর শেষে যায় সেটা 20,000 টাকাই ছিল। তো কলকাতা যন্ত্রপাতি তোমার বছর প্রথমে ছিল 1 লক্ষ টাকা এবং বছর শেষে যে দাঁড়াইছে তোমার 1 লক্ষ টাকায়। তো এনে তারা কিছু সমন্বয় আমাদেরকে দিয়ে দিয়েছে, এগুলো একটু আমরা মাথায় করে নেব, মানে একটু বুঝে নেব, ঠিক আছে। তো জনাব কাজল কারবার হতে প্রতি মাসে 1,500 টাকা এবং 5,000 টাকার পণ্য উত্তোলন করেন। তিনি তার ব্যক্তিগত তহবিল হতে কারবারের জন্য এখানে ব্যয় ক্রয় করছেন 30,000 টাকা। আচ্ছা, তো অন্যান্য কি তথ্য দিচ্ছে আমরা একটু দেখে নিই। আসবাবপত্রের উপর 10% হারে এবং কলকাতা যন্ত্রপাতির উপর 5% হারে অবশ্যই ধার্য করতে হবে। 2 নম্বর বলছে প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায় পণ্য সঞ্চিতি তৈরি করতে হবে। তার বলছে মূলধনের উপর অতিরিক্ত মূলধন ব্যতীত 5% হারে সুদ ধরতে হবে। মানে অতিরিক্ত মূলধন যেটা আনুক না কেন ওটার উপর তোমার কোনো সুদ ধরতে হবে, মানে সুদ ধার্য করতে হবে না। যেমন ধরো যে ব্যাংকটা ব্যান করে করেছিল, এটাও কিন্তু একটা মূলধনের ভিতরে পড়ে, ঠিক আছে, কিন্তু এটার ভিতরে তোমাকে কোনো সুদ ধার্য করতে হবে না। তো এখানে তোমার করণীয় হিসাবে যেটা বলা হয়েছে সেটা বলছে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান বিবরণী তৈরি করো। তো তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদের যদি একতরফা থেকে এরকম কোনো অঙ্ক দেয়, লাভ লোকসান বের করার আগে তোমাকে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনটা তোমাকে বের করে নিতে হবে। তো এর কিছু টেকনিক রয়েছে, সেটা হচ্ছে প্রাথমিক মোট সম্পদ, অর্থাৎ প্রারম্ভিক মোট সম্পদ থেকে তুমি যদি প্রারম্ভিক মোট দায়টা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার প্রারম্ভিক মূলধনটা বের হয়ে চলে আসবে। আর যে প্রারম্ভিক সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায়টা বের করে দাও, তাহলে কিন্তু তোমার সমাপনী মূলধনটা বেরিয়ে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি এখানে লিখেও দিলাম যে মনে রাখতে হবে এই টাইপের অঙ্কগুলো করতে হলে প্রথমে প্রারম্ভিক ও সমাপনী মূলধন বের করে নিতে হবে। তো এখন আমরা সেটাই করব, চলো শুরু করি। তো এই জন্য যেটা করবো, এভাবে একটা গড় করে ফেলবো যে জনাব কাজলের প্রারম্ভিক ও সমাপনী মূলধন নয়। তোমরা ইচ্ছা করলে এই সম্পত্তির সময় পাশে লিখতে পারো, দায় সময় পাশে লিখতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটার জন্য কোনো প্রবলেম হবে না। তো এবার আমি দায় সমূহ লিখলাম, এবার আমি সম্পত্তি সমূহ লিখলাম। তো দায় সমূহ দেখো, প্রদয় হিসাব কোনটা, এই যেটা বছরের প্রথম ছিল তোমার 35,000 টাকা, শেষ হচ্ছে তোমার 30,000 টাকা। তো এই দেখো 35,000 30,000 করে দিলাম। এরপরটা দেখি আমরা নগদ তহবিল, এটা হচ্ছে তোমার সম্পদ, আমরা সম্পত্তির পাশে নিয়ে যাবো। ব্যাংক জমা উদ্দিত এগুলো সম্পত্তির পাশে নিয়ে যাবো। মজুদ পণ্য সবগুলো সম্পদ যে পাশে আছে ওই পাশে নিয়ে যাবো। প্রাপ্য হিসাব ওই পাশে নিয়ে যাবো। হ্যাঁ, এই দেখো আমি এই পাশে নিয়ে নিচ্ছি, এই যে নগদ তহবিল, এই যে 6,000 10,000, বছরের প্রথম ছিল 6,000, শেষ হচ্ছে 10,000। ব্যাংক জমার উদ্দিত যে প্রথম শেষ, মজুদ পণ্য প্রথম শেষ, প্রাপ্য হিসাব প্রথম শেষ। আসবাবপত্র একইভাবে নিয়ে নিয়েছি, ঠিক আছে, কলকাতা যন্ত্রপাতি নিয়ে নিয়েছি এবং শেষে একটা ব্যানার ছিল সম্পদ হিসেবে এই পাশে নিয়ে নিয়েছি। এখন আমরা যেটা করব, এই যে সবগুলো আছে না, সবগুলোর আমরা এই পাশে অ্যাড করব, মানে সবগুলো যোগ করে আমরা এনে নামাই দেবো, আর এই সবগুলোর যোগ করে আমরা এই পাশে নামাই দেবো। তো এখন কথা হচ্ছে দেখো, এই পাশে কিন্তু 2,66,000 হয়েছে, আর এই পাশে আছে 35,000 আর 30,000। এখন কি এই পাশে 2,66,000 হবে না তো। আর এটা মজার বিষয় হইতেছে, তোমরা জানো যে আমরা এই যে এই পাশে যেগুলো যোগ করে যেগুলো পাইছি, এই যে 2,66,000, এর থেকে আমি বিয়োগ করবো এই যে 35,000, বিয়োগ করার পরে আমার পার্থক্যটা আসছে 2,31,000। তো আমরা লিখবো মূলধন ও সম্পত্তি ও মূলধন আর কি সম্পত্তি ও দায়ের পার্থক্য। তো এই যে প্রারম্ভিক মূলধনে যে এটা ছিল তোমার প্রারম্ভিক মোট সম্পদ, ঠিক আছে, মোট সম্পদ থেকে আমরা কি করবো, এই যে এই পদ হিসাবটা আছে না, এটা বাদ দিয়ে দেবো। বাদ দিলে যে পার্থক্যটা চলে আসছে 2,31,000 টাকা। তখন এটার সাথে তুমি এটা অ্যাড করো, তাহলে তুমি 2,66,000 টাকা পাই যাবে। ঠিক একইভাবে 3,50,000 টাকা থেকে তুমি বিয়োগ করবো হচ্ছে 30,000 টাকা।
তো এটা তুমি যখন বিয়োগ করবা তখন কিন্তু তুমি অটোমেটিকলি এই যে দেখো 3,20,000 টাকা পেয়ে যাবা, অর্থাৎ এই যে টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করবা তাহলে তুমি এই টাকাটা পেয়ে যাবা। যদি এটার সাথে এটা যোগ করো তাহলে তোমার এই টাকাটা হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা হইতেছে তোমার হইতেছে এটা হইতেছে প্রারম্ভিক মোট সম্পদ, আর এটা হচ্ছে সমাপনী মোট সম্পদ, এটা প্রারম্ভিক মোট দায়, এটা হচ্ছে তোমার সমাপনী মোট দায়। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবেই তোমরা এটা বের করে নেবা। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লাভ লোকসান বিবরণীটা তৈরি করতে হবে। তো এটা আমরা কীভাবে তৈরি করব? তো প্রথমে লিখবো আমরা লাভ লোকসান বিবরণী 31 ডিসেম্বর 2018, এ পাশে লিখবো ডেবিট, এ পাশে লিখবো আমরা ক্রেডিট। এখন ওই যে মনে আছে এই যে প্রারম্ভিক মূলধন কত ছিল? প্রারম্ভিক মূলধন 2,31,000 টাকা, ঠিক আছে, 2,31,000 টাকা। তো এটার আমরা এ পাশে নিয়ে আসবো, এই 2,31,000 টাকা নিয়ে আসছি। অতিরিক্ত মূলধন, তো অতিরিক্ত মূলধন কোনটা? এই যে সে যে 30,000 টাকা দামের একটা ভ্যান গাড়ি ক্রয় করে দিয়েছিল, এইটা হচ্ছে অতিরিক্ত মূলধন। তো এটারে আমরা কী করবো? এ পাশে নিয়ে আসবো। এই যে অতিরিক্ত মূলধন কত? 30,000 টাকা। আগে আমি একটা শেষ করি, হ্যাঁ, আগে এই ডেবিট পাশটা শেষ করি। তারপর হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনটা? 7,000 টাকা তারা বলছিল না? অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে, কোথায় জানি কথাটা বলছিল, এই যে প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তো প্রাপ্য হিসাব কোনটা? যে 50,000 টাকা আছে, আবার 70,000 টাকাও আছে, ঠিক আছে। আবার তোমার বলছে কয় পার্সেন্ট ধরার জন্য? 10%। যেহেতু 10% এখানে ধরা হয়েছে, তো আমরা একটু দেখে নিই এখান থেকে। 10% ধরা হয়েছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে তোমার 7,000 টাকা। এটা কিন্তু টাকাটা ধরছে কোনটার উপরে জানো? 70,000 টাকার উপর ধরছে। এই প্রাপ্য হিসাবে এখানে 70,000 টাকা ছিল না, সমাপনীটার উপর ধরছে আর কি তোমার 10%। তো 10% 70,000 টাকার 10% যদি ধরা হয়, মানে তোমার যেটা সমাপনী আছে ওটার উপর ধরা হবে আর কি। 70,000 যদি 10% করা হয় তাহলে তো সে এখানে তোমার 7,000 টাকা পেয়ে গেছে, বুঝছো? আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে যে মূলধনের সুদটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে অবচয় নিয়ে নিতে হবে প্রথমে আমাকে। প্রথমে হচ্ছে আসবাবপত্রের 10%, খেয়াল করো। তাই আসবাবপত্র আমাদের কত ছিল বলো? 20,000 টাকা। 10% ধরলে তুমি পাইবা কত? 10% ধরলে তুমি পাইবা হচ্ছে 2,000 টাকা। কলকাতা যন্ত্রপাতির উপর আমাদেরকে এখন আবার সুদ ধরতে হবে। তারা বলছিল দেখো আসবাবপত্রের উপর 10%, কলকাতা যন্ত্রপাতির উপর 5% ধরতে হবে। তো এখানে আছে তোমার 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা যদি আমরা 5% সুদ ধরি তাহলে আমরা কত টাকা পাবো দেখো? 5,000 টাকা। তো এই দুটো আমরা যোগ করে আমরা এই ঘরে নিয়ে আসবো, ঠিক আছে। এইটারে যোগ করে রাখি আমরা এই ঘরে নিয়ে আসবো। এখন নিট লাভ এই হিসাবগুলো আমরা পরে দেখবো। এখন আমাদেরকে সম্পদের পাশে চলে যেতে হবে। দেখো সমাপনী মজুদ 3,20,000 টাকা। সমাপনী মজুদ কত? 3,20,000 টাকা। এই যে এটা অঙ্ক, স্যার এটা কীভাবে হচ্ছে? কারণ বছরের প্রথমে যে সম্পদগুলো আছে ওই সম্পদ থেকে আমি বছরের প্রথমে দায়টা যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার মূলধনটা বেরিয়ে আসবে। এটা হচ্ছে প্রারম্ভিক। তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাচটিতে অ্যাড হতে পারো না, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাদের সাজেশনটা নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার 1, হ্যাঁ। তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার 2, মানে একটা সৃজনশীল কীভাবে লিখতে হয়, মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়েছে। তো একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে, হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন, হিসাব সমীকরণ, তারপর হচ্ছে ভিডিও নাম্বার 4, মানে হিসাব বিজ্ঞান, বিজনেস, ইংলিশ, তোমাদের হচ্ছে ব্যবসায়, গণিত, হিসাব বিজ্ঞান, ইংরেজি, এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে। যারা এখানে রয়েছে, ঠিক আছে, যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে। আর তুমিও যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছে। তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও, মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝেছি। একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে। তারপরে ইংলিশ ভিডিও নাম্বার, এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে। তার পাঞ্চুয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে, মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে, হ্যাঁ। তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো। আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে। সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট মানে রেখে দাও তাও কোনো লাভ নাই। সহজ কত হইতেছে, এটার জন্য তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। প্রারম্ভিক মূলধন আর সমাপনীর ক্ষেত্রে সমাপনী মোট সম্পদ থেকে যদি সমাপনী মোট দায়টা আমি বিয়োগ করে দিই তাহলে আমার সমাপনী মূলধনটা চলে আসবে। তো এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, এটা হচ্ছে সমাপনী মূলধন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো এটা হচ্ছে 3,20,000 টাকা। এখন উত্তোলনগুলো আমরা নিয়ে দেবো। মনে আছে ওই যে বলছিল 1,500 টাকা করে উত্তোলন করে প্রতি মাসে। তো এখানে হচ্ছে 18,000 টাকা। আর পণ্য উত্তোলন করে এটা হচ্ছে 5,000 টাকা।
তো আমরা সবটাই কী করবো হইতেছে তোমার অ্যাড করে দেবো 18,000 5,000 হচ্ছে তোমার 23,000, 23,000 টাকা। এখন এই সবগুলোর আমরা যোগ করবো, যোগ করে আমরা পাইছি কত 3,43,000 টাকা। আর আমরা যে সবগুলোর যোগ করি তাহলে কিন্তু আমরা 3,43,000 টাকা পাবো না। তো এর মধ্যে আমাদের মানে কম পড়বে হচ্ছে 56,450 টাকা। তো এটা কিন্তু আমার লাভ হয়েছে। তো এটার একটা টেকনিক হয়ে যাচ্ছে, আমরা সবগুলোর যোগ করবো, যোগ করার পরে মানে এই যে এটা যোগ করে পাইছি আমরা 3,43,000 টাকা। এরপরে এই যে 7,000 টাকা পর্যন্ত আমরা কি যোগ করবো, ঠিক আছে, 7,000 টাকা পর্যন্ত আমরা যোগ করবো। যোগ করার পর আমরা এর থেকে বাদ দিয়ে দেবো, বাদ দিলে কিন্তু আমরা 56,450 টাকা পেয়ে যাব, ঠিক আছে। 56,450 টাকা কী করবো আমরা পেয়ে যাব। তো এখন আমরা যদি সবটাকে যোগ করে দিই, দেখো এটা সমান হয়ে যাবে। তো এখানে লাগবে মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। তো এটা নিট লাভ হিসাবে দেখিয়ে দেবো যে এই টাকাটা কি নিট লাভ হয়েছে, হ্যাঁ নিট লাভ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের মূলধন হিসেবে স্থানান্তর করে দেওয়া হয়েছে। তো এটা আমাদের লাভ লোকসান বিবরণী চলে গেল। তো এখন আমাদেরকে যেটা করতে হবে বৈশ্বিক বিবরণী, মনে রাখবে বৈশ্বিক বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী একই জিনিস, এটা নিয়ে এত টেনশন করার কিছু না। তো সম্পত্তি সমুদায় সমূহ তুমি চাইলে এই পাশে সম্পত্তি লিখতে পারো, এই সময় দায় লিখতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। তো আমি দায়টা এই পাশে নিয়ে নিলাম। তো প্রথমে নিব আমরা প্রদেয় হিসাব 30,000 টাকা। তো এই প্রদেয় হিসাব কোনটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই প্রদেয় হিসাব হচ্ছে তোমার প্রদেয় হিসাব এই যে এই পাশেরটা, মানে বছর শেষেরটা আর কি, শুরুটা না, হ্যাঁ। মানে আর্থিক অবস্থার বিবরণী আমরা তো কখন করি বলো, যখন হইতেছে আমার ব্যবসাটা শেষ হয়ে যায়, বছর শেষ পর্যন্ত আসে, তখন কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করি। তো প্রদেয় হিসাব 30,000 টাকা বছর শেষে আর কি এটা। তো দেখো, আর এখানে যে নগদ তহবিলটা নেওয়া হয়েছে, আমি সম্পত্তি পরে আসছি, আমি দায়টা শেষ করে নিই। তো মূলধন হইতেছে 2,31,000 টাকা। তো স্যার মূলধন 2,31,000 টাকা, এটা কোনটা? তো এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা, বুঝছো, এই যে এটা 2,31,000 টাকা। তো এটা হচ্ছে এই যে এটা, মনে রাখবা আমরা যে এই পাশে যেটা পাবো, প্রথম পাশে যেটা পাবো ওইটারই আমরা এগুলো নিয়ে টানা হেঁচড়া করবো আর কি, ঠিক আছে। 2,31,000 টাকা। পরে মূলধনের সুদ বের করতে হবে। তো ওরা কী বলছিল একটু দেখে নিই আমরা, শর্তটা কী দিয়েছিল। ওরা শর্ত দিচ্ছে মূলধনের উপর 5% সুদ ধরতে হবে। তো এখানে যে মূলধনটা আছে, আমাদের মূলধনের উপর 5% যদি আমরা সুদ ধরি, তো মূলধনের 5% সুদ ধরলে কিন্তু আমরা পাই যাই কত 11,550 টাকা। স্যার এটা কীভাবে হইলো? এই যে মূলধনটা আছে না, এই যে মূলধনটা, এই মূলধনটার উপর তুমি 5% সুদ ধরো, তাহলে তোমার এটা চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুটো কী করবো আমরা যোগ করবো এই করে, হ্যাঁ। অতিরিক্ত মূলধন, ওই যে মনে আছে একটা ব্যান গাড়ি যে ক্রয় করছিল, মনে নাই? ওকে, একটু দেখিয়ে দিই, হ্যাঁ। এই যে 30,000 টাকা ব্যান ক্রয় করছিল, তো এটা হচ্ছে অতিরিক্ত মূলধন। তোমরা এটার সাথে কি আমরা অ্যাড করে দেবো। তো এখন টোটাল হচ্ছে কত 2,72,750 টাকা। এখন হচ্ছে বাদ, এখানে টাইপিংটা মিস্টেক হয়েছে, কারণ অনেক সময় সফটওয়্যারে ঝামেলা করে। তো এখানে হচ্ছে 23,000 টাকা তারা উত্তোলন করেছে। স্যার 23,000 টাকা কোথায় দেখতে চাই? এই যে 23,000 টাকা। তো এই 23,000 টাকা আমরা এখানে অ্যাড করে দিয়েছি, তাহলে হচ্ছে আমার এইটা। আচ্ছা, এখন আমরা যেটা করবো এটা এই পাশে রাইখা দেবো, আর কোনো কাজ করবো না। এখন আমরা সম্পদে চলে যাব। এখন নগদ তহবিল কোনটা একটু দেখিয়ে দেই। সমাপনীটা এই যে 10,000 টাকা। আমরা কি করলাম, এগোড়াই না, এই যে এগোড়াই না বসাই দিলাম। পর ব্যাংক জমার উদ্দিত সমাপনীটা নিবা 40,000 টাকা। মজুদ পণ্য সমাপনীটা নিবা 80,000 টাকা। প্রাপ্য হিসাব এর মধ্যে কিন্তু তোমার 70,000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু বলছিল ওই যে মনে আছে প্রাপ্য হিসাবের কি বলছিল, বাদ দিতে হবে। এই যে প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায় সঞ্চিত ধরতে হবে। তো 70,000 10% কত হয়ে যাবে বলো? 7,000। তোমরা বাদ দিয়ে দিব, ওই যে 63,000। তারপরে আসবাবপত্র নিতে হবে, আসবাবপত্র অবচয় বাদ দিতে হবে তোমার। ওই যে বলে দিয়েছিল না, আমরা তো এখানে দেখে দিয়েছিলাম যে আসবাবপত্র অবচয় কোথায়, এই যে এটা 10% অবচয়। তো এটা আমরা এখানে বসাই দেবো। 2,000 টাকা বাদ দিয়ে দিচ্ছি আর কি, আসবাবপত্রতে হয়ে গেছে 18,000 টাকা। এরপর কলকাজের উপর আবার তোমাকে অবশ্যই ধরতে হবে। তো এই টাকাটা এখানে হয়ে গেল। ব্যাংক ক্রয় করেছিল 30,000 টাকা, তো এটা এখানে নিয়ে নিলাম আর কি, ঠিক আছে। আর সবগুলোর তুমি যোগ করবা, যোগ করার পর তুমি পাইছো কত 3,36,000 টাকা। এই 3,36,000 টাকা থেকে তোমার যেটা করতে হবে, এই যে কত আছে এটা সব মিলে কত হয়েছে বলো? 2,49,550 টাকা না, এটা এন থেকে বাদ দিয়ে দিবা 3,36,000 থেকে। তাহলে তুমি পার্থক্য করা হয়েছে 56,450 টাকা, বুঝছো। তারপরে নিট লাভ, তো এটার এখানে নিয়ে আসবা, এটার এই করে নিয়ে আসবা। এগুলো নিয়ে আসার পরে তুমি যদি এখন এই যে প্রদেয় মূলধন হিসাবে প্রদেয় হিসাবের সাথে যদি তুমি এই টাকাটা যোগ দাও, যোগ করার সাথে সাথে কিন্তু আমার এই টাকাটা হয়ে যাবে। তো এটা ছিল কিন্তু আমাদের বৈশ্বিক বিবরণী বা আর্থিক অবস্থা বিবরণী। তো আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটি তোমরা 2-3 বার দেখে নিও, তাহলে আর কোনো সমস্যা থাকার কথা না। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবো, আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো।
তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।